দেড় বছরে ৯০ জেএমবির ৬৬ জঙ্গি নিহত, অস্তিত্ব জানান দিতে আত্মঘাতী হামলা। রাজনৈতিক উদ্দেশ্যে জঙ্গিবাদকে ব্যবহার করছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। ভৈরবকে জেলা করার কাজ চলছে, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ওবায়দুল কাদের। এবং সারা দেশে গুড়ি গুড়ি বৃষ্টি, রাজধানীতে দীর্ঘ যানজট, সীমাহীন দুর্ভোগে মিরপুরবাসী। স্বাগত নিউজ 24 সংবাদে। আমি আফরিন আনোয়ার। দেখছিলেন শরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ৯০ জেএমবির ৬৬ জঙ্গি নিহত হয়েছে দেড় বছরে। প্রশিক্ষিত এই জঙ্গি সদস্যদের হারিয়ে আর জঙ্গি বিরোধী ধারাবাহিক অভিযানে কোণঠাসা হয়ে পড়েছে তারা। আর এমনই এক পরিস্থিতিতে নিজেদের অস্তিত্ব জানান দিতে ৯০ জেএমবি বেছে নিয়েছে আত্মঘাতী হামলার পথ। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মনিরুজ্জামান নিউজ 24-কে জানিয়েছেন, ৯০ জেএমবি দমনে নেওয়া হয়েছে নানামুখী পদক্ষেপ, তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই। ৯০ জেএমবির তৎপরতা ও তাদের নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর কৌশল নিয়ে দেখুন মৌ খন্দকারের ধারাবাহিক প্রতিবেদন। আজ থাকছে প্রথম পর্ব। প্রশিক্ষিত ৬৬ জঙ্গি সদস্য নিহত হয় এখন বেশ বেকায়দায় ৯০ জেএমবি। হলি আর্টিজানে হামলার পর মাত্র ৮ মাসে নতুন নেতৃত্বে সংগঠিত হচ্ছে তারা। একই সাথে তারা বেছে নিয়েছে নতুন সদস্য সংগ্রহ, প্রশিক্ষণ ও হামলার নতুন কৌশল। তবে পুলিশ ও বিভিন্ন সংস্থার অব্যাহত অভিযানের মুখে নতুন সদস্য পাওয়াই বেশ কঠিন হয়ে উঠেছে ৯০ জেএমবির সামনে। নতুন এই বাস্তবতায় কম সদস্য নিয়েও বেশি আতঙ্ক ছড়াতে তারা বেছে নিয়েছে আত্মঘাতী হামলার নতুন কৌশল। একটি বিষয় আলোচিত হচ্ছে যে জঙ্গিবাদ নির্মূল হয়েছে বা তারা নাই, এজন্য তাদের আমার মনে হয় যে তাদের কৌশলে বা তাদের রিক্রুটমেন্ট পলিসিতে কোনো একটা সমস্যা হচ্ছে। এইসব কারণে তারা যে আছে তাদের অস্তিত্বটি জানান দেওয়ার জন্য তারা হয়তোবা এই ধরনের পথ বেছে নিতে পারে। জঙ্গিদের দৃশ্যমান তৎপরতা কমে গেছে, জঙ্গিবাদীরা নির্মূল হয়েছে, এমন ভাবনায় অনেকেই যখন স্বস্তিতে, ঠিক সেই সময় র্যাবের ওপর হামলা চালিয়ে নতুন আতঙ্ক জাগাতে চেয়েছে ৯০ জেএমবি। জঙ্গিবাদীরা এভাবেই চালায় তাদের কার্যক্রম। জঙ্গিবাদ বা এই ধরনের অর্গানাইজড ক্রাইম আসলে এগুলি একটা ওয়েভ, এগুলি কখনো কমে কখনো বাড়ে। যারা এটা নিয়ে কাজ করেন, যারা বিশ্লেষণ করেন, তারা এই বিষয়টি বুঝবেন। হঠাৎ করে কিছু ইনসিডেন্ট হওয়া মানে মানুষ ধরে নেয় হয়তো জঙ্গিবাদের প্রকোপটা বেড়েছে, বা একেবারে কোনো ইনসিডেন্ট না থাকলে হয়তো ধরে নেয় যে জঙ্গিবাদ নাই। বিষয়টি আসলে কিন্তু ওরকম না। গোয়েন্দারা বলছেন, জঙ্গি তৎপরতা স্থিমিত হলেই স্বস্তির সুযোগ নেই, আর হামলা হলেই আতঙ্কিত হবার কোনো কারণ নেই। ওদের নির্মূলে দরকার ধারাবাহিক অভিযান। প্রফেশনালরা বিষয়টাকে এভাবে দেখেন, কখনো কখনো আউটবাসটা হয়, বাট ভিতরে কখনো কখনো আউটবাসটা হয় না। আউটবাসটা না হওয়া মানেই কিন্তু এই না যে সব ধরনের থেমে গেছে, সমাজে রয়ে গেছে এখনো পর্যন্ত, এবং এটি পুরোপুরি নির্মূল হয়নি। এটি নির্মূল করার জন্য আমরা আমাদের মতো করে কাজ করছি। এখনও নির্মূল হয়নি জঙ্গিরা, থামেনি তাদের অপতৎপরতা। ভিন্ন কৌশলে নতুন করে হামলা চালানোর যে অপচেষ্টায় মেতে আছে ৯০ জেএমবি, তাকে নির্মূল করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীগুলোও নিচ্ছে নতুন পথ। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। চট্টগ্রামের আকবর শাহ ও কটলি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়িতে অভিযান শেষ করেছে পুলিশ। সোমবার বিকেলে শুরু হওয়া অভিযান চলে সন্ধ্যা পর্যন্ত। বাড়ি দুটি থেকে কাউকে আটক করতে পারেনি পুলিশ। উদ্ধার হয়নি অস্ত্র বা বিস্ফোরক। গোপন তথ্যের ভিত্তিতে দুটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সোয়াত ও কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের ফটিকছড়ির পাইনদংয়ে একটি মাদ্রাসার মসজিদে নামাজের সময় ইমামকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। সোমবার মাগরিব নামাজের সময় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজে দাঁড়ানো এক যুবক ইমামকে পেছন থেকে আঘাত করে। ঘটনার পর ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। আহত ইমাম শাহ আলম নাইমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উনি যখন প্রথম রকাত শেষ করে দ্বিতীয় রকাতে উঠতেছিলেন, তখন ও ছুরিকাঘাত করছে।
নামাজের অবস্থায়। তো উনি তাড়াতাড়ি ফিরে যারা নামাজ পড়তেছে তাদেরকে বলছে ওরা ধরো, তখন ধরে ফেলছে সবাই। রাজনৈতিক উদ্দেশ্যে জঙ্গিবাদকে ব্যবহার করছে সরকার, এই অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। আসল রহস্য উদ্ঘাটনেও সরকার আন্তরিক নয় বলেও মনে করেন তিনি। রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তৌহিদুল শান্তের প্রতিবেদনে বিস্তারিত। শুক্রবার রাজধানীর আশকোনায় র্যাবের অস্থায়ী ক্যাম্পে বিস্ফোরণে নিহত হয় সন্দেহভাজন এক জঙ্গি। র্যাব থেকে জানানো হয় এটি আত্মঘাতী হামলা। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় এক হামলায় এ ধরনের হামলা নিয়ে র্যাবের বক্তব্যে প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব। বলেন, দমনের উদ্যোগ না নিয়ে এই উগ্রবাদ নিয়ে ভয়ঙ্কর খেলায় মেতেছে সরকার। এখন বলছেন যে জনগণকে সকলকে এগিয়ে আসতে হবে। আমরা তো বলেছিলাম জনগণকে নিয়ে আপনার ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য, আপনারা তো সেটা করেননি। আজকে সেই জন্যই আমরা মনে করি যে এই জঙ্গিবাদকে এই সরকার ব্যবহার করছে তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করবার জন্য, যে জঙ্গিবাদকে ব্যবহার করা হচ্ছে। আন্তরিক নয় তারা জঙ্গিবাদের প্রকৃত রহস্য উদ্ঘাটন করার জন্য। আলোচনায় প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর, সে দেশের সঙ্গে বাংলাদেশের সম্ভাব্য চুক্তি, এসব নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। আমরা তিস্তা নদীর পানি চাই। আমরা ফারাক্কা বাঁধে আমাদের যে সর্বনাশ হয়েছে তার পুনরাবৃত্তি চাই না। আমরা অভিন্ন 54টা নদীর পানির আমাদের যে ন্যায্য হিস্সা, আন্তর্জাতিক নদীর পানির যে ন্যায়সঙ্গত দাবি আমাদের রয়েছে, সেটা আমরা যেন পাই, তার ভাগ বাটোয়ারা নিশ্চিত করতে হবে। আমরা চাই যে আমাদের সীমান্তে আমাদের নাগরিকদেরকে যেন অন্যায়ভাবে বেআইনিভাবে গুলি করে হত্যা করা না হয়, এটাকে বন্ধ করতে হবে এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো সমাধান করতে হবে। কিন্তু কোনো মতেই আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করে নয়, আমাদের স্বার্থকে নষ্ট করে নয়। এসব চুক্তির বিষয়বস্তু জনগণের সামনে উপস্থাপনেরও দাবি জানান বিএনপির এই নেতা। যে বাংলাদেশ তার নিজস্ব সত্তা অস্তিত্ব বিলীন করে দিয়ে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। ভৈরবকে জেলা করার কাজ চলছে। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এই তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর আগে সকালে ঝিরঝির বৃষ্টি স্নাত অবস্থায় বনানী কবরস্থানে সাবেক রাষ্ট্রপতির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন দলীয় নেতাকর্মীরা। 1952 সহ দেশের সকল গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপটে তার অবদান ছিল স্মরণীয়। কিশোরগঞ্জ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা জিল্লুর রহমান তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সভাপতি মণ্ডলীর সদস্য সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। 2009 সালের 12 ফেব্রুয়ারি প্রধান বিচারপতি এম রুহুল আমিন তাকে বাংলাদেশের 19তম রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে শপথ বাক্য পাঠ করান। দীর্ঘদিন অসুস্থ থাকার পর 2013 সালে আজকের এই দিনে রাজনীতিকের জীবন অবসান ঘটে। যে তার মতো একনিষ্ঠ, নিষ্ঠাবান, আদর্শবান, চরিত্রবান এবং একজন উদার মনের রাজনীতিক আজকাল বলতে গেলে বিরল। রাষ্ট্রপতি থাকা অবস্থায় জিল্লুর রহমান উনি বলেছিলেন যে তার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তার কনস্টিটিউয়েন্সি ভৈরবকে তিনি জেলা করবেন। তার দল আওয়ামী লীগ ক্ষমতায়, কি ভাবছে আওয়ামী লীগ? সেই স্বপ্ন কি অধরা থেকে যাবে জিল্লুর রহমানের? দেখুন, এটা দি প্রসেস ইজ আন্ডারওয়ে। এটা আলাপ আলোচনার ভিত্তিতে করা হবে এবং জিল্লুর রহমান সাহেব যে প্রক্রিয়া শুরু করেছেন, তিনি না থাকলেও সে প্রক্রিয়া মরে যায়নি, সে প্রক্রিয়া আছে, সময় মতো সিদ্ধান্ত। সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরুর শটগান ও সাংবাদিক শিমুলের মাথা থেকে লেটবলের ব্যালিস্টিক প্রতিবেদন আদালতে জমা দিয়েছে সিআইডি অফিস থেকে ডাকযোগে প্রতিবেদনটি আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, প্রতিবেদনে মেয়র মিরুর শটগানের কার্তুজের সঙ্গে সাংবাদিক শিমুলের মাথা থেকে বের হওয়া লেটবলের মিল আছে।
সাংবাদিক শিমুলের মাথায় পাওয়া লেট বলটি মেয়র মিরুর শটগানের কিনা তা নিশ্চিত হতে গত 8 ফেব্রুয়ারি ঢাকার সিআইটিতে ব্যালিস্টিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। গত 2রা ফেব্রুয়ারি সকালে ছাত্রলীগ ও মেয়র গ্রুপের সংঘর্ষের সময় সাংবাদিক শিমুল গুলিবিদ্ধ হন। 3রা ফেব্রুয়ারি ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় মেয়র মিরু সহ 18 জনের নাম উল্লেখ করে আর 25 জনকে আসামি করে থানায় মামলা করেন নিহতের স্ত্রী নুরুন নাহার বেগম। যে ভিকটিমের মাথার মধ্যে যে শটগানের যে কার্তুজের যে আপনার লেড বল, সীসার বল যেটি পাওয়া গিয়েছিল, তার সাথে মেয়রের নিকট থেকে জব্দকৃত যে অ্যামুনিশনের যে লেড বল, এই লেড বলের সাদৃশ্য রয়েছে। এই দুটো আমরা মতামত পেয়েছি। এছাড়াও আমরা অন্যান্য তদন্ত চালাচ্ছি এবং ঘটনার সংঘটনের সময় আমরা যে ভিডিও ক্লিপগুলো সংগ্রহ করেছিলাম সেখানে দেখেছি মেয়রের অন্য ভাই মিন্টু, তার হাতেও একটি আগ্নেয়াস্ত্র ছিল এবং তাদেরকে এনে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। জমির অপরিকল্পিত ব্যবহার ঠেকাতে নগর ও অঞ্চল পরিকল্পনা আইন 2017 সহ 4টি আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এছাড়া প্রবাসী কল্যাণ বোর্ড আইন 2017, বালাইনাশক আইন 2017 ও বস্ত্র আইন 2017 এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নগর ও অঞ্চল পরিকল্পনা কার্যকর ও বাস্তবায়নের জন্য ক্ষমতাধর উপদেষ্টা পরিষদ ও নির্বাহী পরিষদের বিধান রাখা হয়েছে। আইনটি কার্যকর হলে কোনো সরকারি বেসরকারি সংস্থা, প্রতিষ্ঠান বা ব্যক্তিকে কোনো জমি ব্যবহার বা উন্নয়ন কাজের জন্য ওই উপদেষ্টা পরিষদের কাছ থেকে ছাড়পত্র নিতে হবে। বৈঠক শেষে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের ব্রিফ করেন। শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে বাংলাদেশের ১৭তম আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে বিজয় লাভ করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য মন্ত্রিসভা অভিনন্দন প্রস্তাব গ্রহণ করে। বালাইনাশক আইন 2017 খসড়া নীতিগত অনুমোদন, আটল নগর ও অঞ্চল পরিকল্পনা আইন 2017 খসড়া নীতিগত অনুমোদন, 3 নম্বর বস্ত্র আইন 2017 খসড়া নীতিগত অনুমোদন, 4 নম্বর প্রবাসী কল্যাণ বোর্ড আইন 2017 খসড়া নীতিগত অনুমোদন। পদ্মা সেতু নির্মাণে দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টির নেপথ্যে ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে তদন্ত কমিশন গঠনের বিষয়ে জানতে আগামী 9 মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুলের শুনানি শেষে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেন। এর আগে গত 15 ফেব্রুয়ারি ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে কেন একটি তদন্ত কমিটি গঠন করা হবে না তা জানতে চেয়ে রুল করে হাইকোর্ট। আগামী 30 দিনের মধ্যে তদন্ত কমিটি গঠনের বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে প্রতিবেদন দিতে মন্ত্রী পরিষদ বিভাগের সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। সেটা ইনভেস্টিগেশন করে দুর্নীতি দমন কমিশন ফাইনাল রিপোর্ট দিয়েছে। ফাইনাল রিপোর্ট মানে হলো দুর্নীতির ষড়যন্ত্রের যে গন্ধের কথা এফআইআরে ছিল সেটা প্রমাণিত হয়নি। ওই ফলশ্রুতিতে দুর্নীতি দমন কমিশন ফাইনাল রিপোর্ট দেয়। ফাইনাল রিপোর্টের বেসিসে আদালত সেটা অ্যাকসেপ্ট করে নেয়। দ্যাট মিনস ফাইনাল রিপোর্ট সাবমিটেড বাই দ্য কমিশন হ্যাজ বিন অ্যাকসেপ্টেড বাই দ্য কোর্ট। দ্যাট মিনস ক্লোজড। এখন আদালত মহামান্য হাইকোর্ট ডিভিশন যে সুমোটো রুল ইস্যু করে জানতে চেয়েছে সেই আদেশটা তো কমিশনকে পেতে হবে। কমিশন যদি সেটা পায় অবশ্যই ধার্য তারিখের পূর্বেই কমিশন তার অবস্থান পরিষ্কার করবে এবং লিখিত ব্যাখ্যা আদালতকে। টানা কয়েক মাসের উন্নয়ন কর্মকাণ্ড চলায় রাস্তায় চলাচলে মিরপুরবাসীর দুর্ভোগ পোহাতে হচ্ছে বেশি। তারপরও যোগ হয়েছে গুড়ি বৃষ্টি। এ কারণে দুর্ভোগ বেড়ে গেছে কয়েক গুণ। আবহাওয়াবিদরা জানান আজ মঙ্গলবারও বৃষ্টি হতে পারে। বিস্তারিত রিপোর্টে। দৃশ্যটি বেগম রোকেয়া সরণি শেওড়াপাড়া এলাকার। আগারগাঁও থেকে মিরপুর 12 নম্বর পর্যন্ত রাস্তার দুপাশ কেটে চলেছে ড্রেনেজ ব্যবস্থা আর মেট্রো রেল প্রকল্পের কাজ। রাস্তার পাশে করা হয়েছে 4 ফুট গভীর গর্ত, যার পাশ থেকেই প্রতিদিন প্রায় 750টি জনপরিবহন ছেড়ে যাচ্ছে রাজধানীর একাধিক গন্তব্যে। রাজধানীতে এই চিত্র নতুন না হলেও উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ভোগান্তি বাড়ছে নগরবাসীর। যে এখন যে পরিস্থিতি, রাস্তার এই যে কাদা যেভাবে হয়েছে, যে মানুষের যে দুরবস্থা, এই দুরবস্থা কতদিন মানুষ বা কতদিন সহ্য করবে? এইভাবে এখন মানুষ অসহ্য হয়ে গেছে। যত দ্রুত কাজ হয় ততই মানুষের জন্য মঙ্গল, আমাদের জন্য মঙ্গল। তাদের দায়িত্ব অবহেলা অনেক, কারণ তারা অনেক আগেই এটা শেষ করতে পারতো। তারা দেখা যাচ্ছে ক্ষুদ্রাত হয়ে গেছে, এখন আর কোনো 5 দিন পর্যন্ত কোনো সমস্যা নেই। এই যে দোকানবারের সামনে দা খুঁজে রাখছে, কোনো খবর নাই। এই যে 1 সপ্তাহ হয়ে গেছে খোদা করে হয়ে গেছে, বলছে যে আমরা লাইন যাইব, গ্যাসের কারেন্টের লাইন যাইব, কোনো খবর নেই।
লঘুচাপের কারণে সোমবার সকালের গুড়ি বৃষ্টি যোগ করেছে বাড়তি ভোগান্তি। আবহাওয়াবিদরা জানান আরও একদিন থাকতে পারে এই বৃষ্টির প্রভাব। পশ্চিমবঙ্গ এবং তার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার আশেপাশে একটা লো প্রেশারের বর্ধিতাংশ আছে। এই জায়গায় বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প এসে কিছু মেঘ তৈরি হচ্ছে এবং এই মেঘগুলি সারা দেশে ছড়িয়ে যাচ্ছে। মানে গত 24 ঘন্টাতেও দেশের অনেক জায়গায় বৃষ্টি হয়েছে এবং আগামী 24 ঘন্টার আমাদের যে পূর্বাভাস সেখানে আমরা বলেছি যে দেশের বেশ কিছু জায়গায় এই বৃষ্টিপাতটা অব্যাহত থাকবে। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে কেন্দ্রীয় নেতারা। প্রতিদিনই ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীদের পক্ষে মাঠ চড়ে বেড়াচ্ছেন তারা। ভোটারদের মন জয় করতে কেউ দিচ্ছেন প্রতিশ্রুতি, আবার কেউ করছেন নানা অভিযোগ। কুমিল্লা থেকে মহিউদ্দিন মোল্লার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 30 মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচারণা। আর এই প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি। আওয়ামী লীগ ও বিএনপি উভয় প্রার্থীর পক্ষেই প্রতিদিনই মাঠে নামছেন তারা। প্রার্থীদের হয়ে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি, করছেন অভিযোগও। প্রচারণায় অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক অভিযোগ করেন, আওয়ামী লীগ আগে নির্বাচন কমিশনকে দিয়ে ভোট লুট করেছে। তবু তিনি কুমিল্লা সিটি নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান। নির্বাচনগুলো আওয়ামী লীগ নির্বাচন কমিশন দ্বারা লুট করে নিয়ে গেছে, দখল করে নিয়ে গেছে। সেখানে কোনো ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই ভোটাররা। প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনারের অঙ্গপ্রত্যঙ্গ যারা আছে আগামী 30 তারিখে গ্রহণযোগ্য একটা নির্বাচন সিটি কর্পোরেশনে উপহার দেবেন। এদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক AK-M এনামুল হক শামীম বলেন, বিএনপি নালিশি দল, পরাজয় হবে জেনেই তারা বিভিন্ন নালিশ দিচ্ছে। বিএনপি এই তো নালিশ পার্টি, ওরা জানে, ওরা বুঝতে পেরেছে আওয়ামী লীগ এখন ঐক্যবদ্ধ এবং ঐক্যবদ্ধ আওয়ামী লীগ থাকলে পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে আওয়ামী লীগকে পরাজিত করতে পারে। সেই কারণে পরাজয় কথা ভেবেই প্রথম থেকেই তারা নালিশ শুরু করছে। দিন যতই ঘনিয়ে আসছে নির্বাচনী মাঠ ততই জমে উঠছে। শেষ পর্যন্ত জয়ের মালা কার গলায় উঠবে তা দেখতে অপেক্ষা করতে হবে আগামী 30 মার্চ পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সংবাদের সময় হলো বিরতির। ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। সমাজের সব ক্ষেত্রে কাজ করছে নারীরা, অথচ সম্মান কিংবা মর্যাদা পুরুষের চেয়ে কম। নারীর এই মর্যাদা রক্ষায় কাজ করতে হবে রাষ্ট্র, সমাজসহ সবাইকে। রাজধানীর বসুন্ধরার কালের কণ্ঠ মিডিয়া ভবনে মর্যাদায় গড়ি সমতা পরিবর্তনের দীপ্ত অঙ্গীকার শীর্ষক গোলটেবিল বৈঠকে এমন আহ্বান জানালেন বক্তারা। বিস্তারিত দেখুন সাফিয়াস রাসনার প্রতিবেদনে। রাজধানীর বসুন্ধরায় ইস্ট ওয়েস্ট কমপ্লেক্সের কালের কণ্ঠ মিডিয়া ভবনে মর্যাদায় গড়ি সমতা পরিবর্তনে দৃপ্ত অঙ্গীকার বিষয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করে কালের কণ্ঠ এবং মানুষের জন্য ফাউন্ডেশন। এতে বক্তারা বলেন, ঘরে বাইরে সব ক্ষেত্রে পুরুষের সঙ্গে সমান তালে নারীরা কাজ করলেও একই মর্যাদা পান না তারা। আমরা বারবার আমাদের মনোজগৎ পরিবর্তনের কথা বলছি, বলাটা যদি এই রাউন্ড টেবিলের মধ্যে থাকে তাহলে কখনোই হবে না। সামগ্রিকভাবে যদি আমরা এর বিরুদ্ধে দাঁড়াতে পারি তাহলে নিশ্চয়ই একটু পরিবর্তন আসবে। পারিবারিক এবং প্রাতিষ্ঠানিক শিক্ষাটাকে আমি অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করছি। এজন্য নারীর সব ধরনের কাজের মূল্যায়ন করার উপর জোর দেয়া হয়। অনেকগুলো প্রতিষ্ঠান জবাবদিহিতা এবং স্বচ্ছতার মাধ্যমে তাদের যেই দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব পালন করতে হবে। বিচার ব্যবস্থা নারী বান্ধব হতে হবে। যারা রাষ্ট্র পরিচালনা করছেন, যারা বড় বড় দিক নির্দেশনা দিচ্ছেন, তারা ভাববেন যে আমাদের নারীদের 71 সালে কি অবদানটা ছিল। গোলটেবিল বৈঠকে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, নারীর কাজের মূল্যায়ন তার প্রতি বৈষম্য ও সহিংসতা কমিয়ে আনবে। আমি মনে করি যে বর্তমান সরকারের আমলে শেখ হাসিনার নেতৃত্বে এদেশের নারীর যে উন্নয়ন হয়েছে, অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, কত দ্বিধাকণ্ঠে বলা যায় আর কি,
দ্ব্যর্থহীনভাবে বলা যায়। নারীরা প্রত্যেকটি স্টেজে আজকে যেভাবে উনি ধরে ধরে প্রত্যেকটা জায়গায় নারীদেরকে বসিয়ে দিচ্ছেন এবং তারা সেই নারীরা তাদের যোগ্যতার স্বাক্ষরও রেখে যাচ্ছে। জাতীয় অর্থনীতিতে গৃহস্থালী কাজের অন্তর্ভুক্তি নারীকে যেমন অদৃশ্য অবস্থা মুক্ত করে সম্মানিত করবে, তেমনি নারীর শ্রম জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করবে বলে মনে করেন বক্তারা। সাফিয়াস রাজনা, নিউজ 24, ঢাকা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 সম্পর্কে স্বপ্নর কর্মী বাহিনীকে জানানোর জন্য সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়। সোমবার সংরক্ষণ অধিদপ্তর এর সচেতনতামূলক এই কর্মশালার স্বপ্নের পরিচালনা পর্ষদের কর্মকর্তারা বলেন, স্বপ্ন ভোক্তা অধিকার নিশ্চিত করতে সবসময়ই ছিল বদ্ধপরিকর। এ ধরনের কর্মশালার মধ্যে স্বপ্ন ভোক্তা অধিকার নিশ্চিত করতে আরও বেশি কার্যকর ভূমিকা পালন করবে বলেও মনে করেন তারা। কর্মশালাটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন। মোবাইল ব্যাংকিং ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সোমবার সন্ধ্যায় মেঘনা ব্যাংকের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসিং ট্র্যাপ এনপে এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আরও বলেন, মেঘনা ব্যাংকের এ ধরনের সংযোজন সাধারণ মানুষের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে আরও সহায়ক ভূমিকা রাখবে। এ সময় আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, মেঘনা ব্যাংকের চেয়ারম্যান HN আশিকুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবারে নিউজ 24 আন্তর্জাতিক প্রসঙ্গ। ওবামার বিরুদ্ধে ট্রাম্পের ফোনে আড়ি পাতার অভিযোগ নিয়ে এবার মার্কিন ইন্টেলিজেন্স কমিটির শুনানিতে কথা বলবেন FBI প্রধান জেমস কমি। আজ এই শুনানির মধ্য দিয়ে ট্রাম্পের এই রাজনৈতিক অভিযোগের নাটকীয় ইতি ঘটবে বলে মত বিশ্লেষকদের। এদিকে 2016 এর নির্বাচনে ট্রাম্পের বিজয়ের রুশ সরকারের কলকাঠি নাড়ার প্রমাণ থাকতে পারে বলে জানিয়েছেন মার্কিন কংগ্রেশনাল প্যানেল। ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 98তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বাণী এবং রাষ্ট্রপতির বাণী পাঠ করা হয়। আলোচনা সভায় রাষ্ট্রপতি মোহাম্মদ সোবহান শিকদার বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের নানা দিক তুলে ধরেন। এ সময়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা KM লোকমান হোসেন, JM কিবরিয়া, আলী আহমেদ ঢালি, হাসান ইকবাল, হাবিব চৌধুরী, জাহাঙ্গীর ফরাসি সহ প্রমুখ। পরে দোয়া মোনাজাত এবং আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করা হয়। আর দ্বিতীয় পর্বে ছিল শিশুদের জন্য চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। প্যারিস ও তার আশপাশের এলাকায় প্রবাসী বাংলাদেশিদের উপর ধারাবাহিক সন্ত্রাসী হামলার ঘটনায় শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ করেছে ফ্রান্সের প্রবাসী বাংলাদেশিরা। প্যারিসের প্লাস দো লা চ্যাপেলে রবিবার বিকেলে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভা থেকে বাংলাদেশিদের উপর হামলার প্রতিকার চেয়ে প্রশাসনের কাছে আবেদন জানানো হয়। প্যারিসের বাংলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান বাবু পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতির উপদেষ্টা সুনামউদ্দিন খালেক। এ সময় বক্তারা বলেন, জীবিকার প্রয়োজনে কাজ করা বাংলাদেশিরা কোনো রকমের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়। বাংলাদেশিরা সবসময় ফরাসি আইনের প্রতি শ্রদ্ধাশীল। ফরাসি প্রশাসনের কাছে কর্মক্ষেত্রে বা বাইরে থেকে বাসায় যাওয়া আসার পথে নিরাপত্তা চাওয়া হয়। শেষ করব নিউজ 24 সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরেকবার। 1.5 বছরে 90 জিএমবির 66 জঙ্গি নিহত, অস্তিত্ব জানান দিতে আত্মঘাতী হামলা। রাজনৈতিক উদ্দেশ্যে জঙ্গিবাদকে ব্যবহার করছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের।
ভৈরবকে জেলা করার কাজ চলছে। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ওবায়দুল কাদের। এবং সারা দেশে গুড়ি গুড়ি বৃষ্টি, রাজধানীতে দীর্ঘ যানজট, সীমাহীন দুর্ভোগে মিরপুরবাসী। নিউজ 24 সংবাদ ছিল এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।